শেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ, আহত 15, তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। প্রতিষ্ঠার 72 বছর পর প্রথম পুনর্মিলনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসেছে বিচারপতিদের মিলন মেলা। শুরু হচ্ছে ইলিশ শিকার মরশুম, মধ্যরাতে নদীতে নামবেন চাঁদপুরের জেলেরা, বড় ইলিশের সংখ্যা বৃদ্ধির আশা। বরিশালে আবাসিক এলাকায় গ্যাসের ডিপো, ঝুঁকিতে স্থানীয়রা, জেলা প্রশাসন অপসারণের নির্দেশ দিলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। এবং লালমনিরহাটে অটোরিকশা উল্টে প্রাণ গেল 2 যাত্রীর, ফরিদপুরের কীর্তন শুনে বাড়ি ফেরা হলো না 2 ব্যবসায়ীর। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। শেরপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শেরপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। শুক্রবার বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়ায় এমপি প্রার্থী হাফিজ রাশেদুল ইসলামের গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলামের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শুরুতে গণসংযোগে বাধা দেন, পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে জামায়াতের 15 জন আহত হন, যাদের কয়েকজন শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের গণসংযোগে বিএনপির পক্ষ থেকে যে হামলা করা হয়েছে, সেই হামলার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম। আমরা যখন জুমা নামাজ শেষে ডাকপাড়ায় ঢুকছিলাম বাইক আমাদের বহন নিয়ে, তখন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তবে হামলার শুরুটা হামলা আকারে ছিল না, প্রাথমিকভাবে বাধা দিচ্ছিল যে তারা আমাদেরকে এই ইউনিয়নে কোনো জায়গায় কোনো গণসংযোগ করতে দেবে না, বিশেষ করে ওই দিক দিয়ে, ওই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকতে দেবে না। জামাত ইসলামের কোনো কার্যক্রম এই রাস্তার ভিতর দিয়ে হবে না, এই দিক দিয়ে এই এলাকায় মহল্লায় হবে না, এরকম একটি দৃষ্টিভঙ্গি শুরুতে আমাদেরকে বলে। তো আমরা তাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই তারা মানছে না এবং আমরা সামনের দিকে যেতেই চাই। এবং এমত অবস্থায় তখন তারা লাঠিসোঁটা নিয়ে আসে এবং আমাদের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় জামাত শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেছে। পাল্টা হিসেবে জেলা বিএনপিও বিক্ষোভ মিছিল করে এবং রাতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে। প্রতিষ্ঠার 72 বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পুনর্মিলনী। বিশেষ এই আয়োজন উপলক্ষে বিভাগটি যেন তার গৌরবময় অতীতকে ফিরে পেয়েছে। শনিবার সকাল থেকে ক্যাম্পাসে উৎসবের আমেজ শুরু হয়। বিভাগটির 1967-68 সেশন থেকে শুরু করে 2024-25 সেশনের শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশ নেন। শুধু পেশাগত জীবনের ব্যস্ত মানুষরাই নন, তাদের অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে প্রিয় ক্যাম্পাসে কাটাতে এক আবেগঘন দিন। পুরনো বন্ধু, শিক্ষক আর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে সবার মুখে ঝলমল করছে হাসি। কেউ স্মৃতিচারণ করছেন টিচার্স লাউঞ্জের আড্ডার কথা, কেউ বা স্মৃতি রোমন্থন করছেন আইনের ক্লাসরুম, সিনেট ভবন কিংবা শহীদুল্লাহ কলা ভবনের করিডোরের দিনগুলো। A separate Supreme Court Secretariat is envisioned as the central hub of judicial administration, a dynamic institution where the delivery of justice is strategically planned, efficiently coordinated, and transparently executed. Its purpose is to enhance not only the internal functioning of the judicial system, but also the overall experience of those who seek justice, ensuring it is administered with greater efficiency, clarity.
চাঁদপুরে 22 দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। নদীতে নামতে চলেছেন লক্ষাধিক জেলে। এক বুক আশা আর কিছুটা ভীতি নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। তবে পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকায় বড় ইলিশের সংখ্যা বৃদ্ধির আশা করছেন জেলা প্রশাসক। বিস্তারিত জাগরেস রিপোর্টে। শেষ সময় কেউ মেরামত করছে নৌকা, কেউ বা পুরনো জাল সেলাই করে নিচ্ছেন নতুন করে। জীবনের চাকা ঘোরাতে 22 দিন পর নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের লক্ষাধিক জেলে। তাদের প্রত্যাশা নিষেধাজ্ঞা শেষে রূপালী ইলিশে ভরবে জেলের জাল আর মুখে ফিরবে হাসি। চোখে মুখে আনন্দের অনুভূতি থাকলেও আশানুরূপ ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। বলছেন এবছর ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা মেলেনি, আর এখন মৌসুম শেষ। জালে কাঙ্ক্ষিত ইলিশ না পেলে কষ্টের পাল্লা ভারী হবে। সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান পুরোপুরি পালন করছি, কিন্তু কিছু নতুন জেলে আছে যারা ওই অভিযান ছাড়া জাল পায় না। ওরা ওই রাইতে ফাঁড়ির পুলিশের টাকা দিয়ে জাল পায় পুরা গাঙ্গের মাছ ধরা হয়ে গেছে কাছাকাছি, মানে মাছ নাই বলতে আছে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদী সহ দেশের বিভিন্ন নদীতে 4 অক্টোবর থেকে শুরু হয়েছিল 22 দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। এই সময় মাছ ধরা, বিক্রি, পরিবহন এবং মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। শনিবার মধ্যরাত থেকে জেলেরা নদীতে নামবেন। 22 দিন আমরা নদীতে যাই নেই, জালের দেনা ফেনা করে কিস্তি উড়ে জাল করছি। জাল করার পরে যদি নদী তালায় মাছ দেয় তো দেনা টেনা দিয়া চলতে পারবো, আর যদি নদীতে মাছ না থাকে তো আর কি দেনা ফেনা আরো ধরে যাবো। চাঁদপুর জেলা প্রশাসক জানান, পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হয়েছে। প্রত্যেক জেলেকে সচেতন করা হয়েছে, ফলে বড় ইলিশের সংখ্যা বাড়ার আশা রয়েছে। চাঁদপুর জেলাতে আমাদের মা ইলিশ রক্ষা অভিযানটা যথেষ্ট ভালোভাবে সফল হয়েছে। যদিও কিছু বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেই তুলনায় চাঁদপুরে খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা নাই। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। এইবার যদি মা ইলিশ যদি তার ডিমগুলো যেভাবে ছেড়েছে নদীতে, এটা যদি সঠিকভাবে জাটকাগুলো বড় হতে পারে, ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি। আর আমাদের চাঁদপুর জেলাতে অন্তত জেলেদের খাদ্য সহায়তা পাইনি বা কম পেয়েছি এরকম কোনো আমরা অভিযোগ পাইনি আর কি। এবং যে কয়জন আমাদের জেলে কার্ড আছে 45,000 প্লাস, প্রত্যেকেরই আমরা চাল দিয়েছি আর কি। দীর্ঘ 22 দিনের বিরতির পর চাঁদপুরের জেলেরা আবার নদীতে নামছেন। এবার আশা, জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ ধরতে পারবে আর জীবিকার ঝুঁকি কমবে। তাসলিমা তিথি, জাগো নিউজ। বরিশাল নগরীর আবাসিক এলাকায় লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের ডিপো স্থাপন করায় ঝুঁকিতে রয়েছেন র্যাব 8 বেতার ভবন ও স্থানীয়রা। বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় জেলা প্রশাসন আবাসিক এলাকা থেকে এলপিজি গ্যাসের ডিপো অপসারণের নির্দেশ দিলেও তা অপসারণ করেনি অমেরা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে 7 দিনের মধ্যে ডিপো সরানোর নির্দেশ দেওয়া হলেও 25 দিন অতিক্রান্ত হওয়ার পরও তা অপসারণ করা হয়নি। এতে গ্যাস ডিপোর বিপরীত পাশে থাকা র্যাব 8-এর কার্যালয়, বাংলাদেশ বেতার বরিশালের কার্যালয় ও আশেপাশের আবাসিক এলাকায় লোকজন চরম আতঙ্কে রয়েছেন। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের ডিপো থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা দ্রুত ডিপো অপসারণের দাবি জানান। অমেরা পেট্রোলিয়াম লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, শিগগিরই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার এখানে অসুস্থ মা থাকে, যে মা তিনবার করে স্ট্রোক করছে। আমার ছোট বাচ্চা আছে, হ্যাঁ, তাদেরকে একাধিকবার বলা হয়েছে, মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে, তারপর ডিসি মহোদয়ের কাছে আবেদন করা হয়েছে এবং সেখানে 1 সপ্তাহ সময় নেওয়া হয়েছে। 1 সপ্তাহ ওভার হয়ে গেছে অনেক আগেও, হ্যাঁ, কিন্তু তারা অত পর্যন্ত কোনো ভ্রুক্ষেপ করতেছে না। তাদের কিন্তু আরো একটা আছে, এখানে ডিপো আছে, ইচ্ছা করলে তারা ওখানে নিতে পারে। এর আগ দিয়ে একদম সব এমন ভাবে ঢেলে দেয় যা ঘুমের মাথা লেলাফাই ওঠা লাগে, যে এটা এমন একটা বিকট শব্দ হয় যে হয়তো কোনো এক সময় বিস্ফোরণ ঘটতেই পারে। এখানে আমার বাড়ির পাশেই আমাদের ওয়ালের সাথে তারা টিন শেড দিয়ে, ওমেরা গ্যাস কোম্পানি, এখানে তারা এই ব্যবসা করতেছে অবৈধভাবে সম্পূর্ণ। আবাসিকের ভিতরে এখানে এই যে হাজার হাজার বোতল প্রতিদিন লোড আনলোড হচ্ছে, একটা বিকট শব্দ হইতেছে। এতে আমাদের এই বাসার লোকজন আতঙ্কে থাকে, সবসময় ভয়ে থাকে যে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে। অনতিবিলম্বে এই প্রশাসনের কাছে আমার আবেদন যে এই তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন এই গ্যাসের ডিপোটা অপারেশন হয়। পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু পরিস্থিতি জানাতে এই মুহূর্তে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায়
গতকাল একজন কলেজ ছাত্রের, হিমেল নামে একজন কলেজ ছাত্রের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতাল থেকে মৃত্যুবরণ করেছেন এবং পটুয়াখালীর পৌরসভার বিশেষ করে বিভিন্ন এলাকাগুলোতে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন যে বয়স্ক এবং বিশেষ করে তরুণরা তারা কিন্তু এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। এখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন রোগী এসেছে এবং তার স্বজনের সাথে আমরা একটু কথা বলবো যে এটাই একটা বড় সমস্যা, বুঝছেন? আমাদের এই জায়গায় হসপিটালে নিয়ে এসেছি, আমার ভাইনা খুব অসুস্থ, তারপর নিয়ে এসেছি বমি করে, খাওয়া দাওয়া খায় না, স্পেশাল ডাক্তার দেখাইছি, সে রেফার করছে, কিন্তু হসপিটালে এসে তো আমরা ট্রিটমেন্ট পাইতেছি। আমরা শুনছিলাম এখানে রোগীর স্বজনদের অভিযোগ, তারা বলছিলেন আসলে পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যেখানে একটি ইউনিটে বেড রয়েছে 30টি, সেখানে কিন্তু শতাধিকেরও বেশি রোগী ভর্তি থাকে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কিন্তু এই হাসপাতালে যখনই ডেঙ্গু রোগ জ্বরে নিয়ে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে থাকে তাদেরকে রেফার করা হয় ঢাকা এবং অথবা বরিশালে, কিন্তু সেখানে যেতে যেতে সেই গাড়িতে বসে যে অ্যাম্বুলেন্সে অথবা যে ঢাকা গিয়ে মৃত্যুবরণ করার বিদায় পটুয়াখালীতে ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা কিন্তু খুবই কম দেখালেও এখানে কিন্তু ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। পটুয়াখালী থেকে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান রায়হান। এবারে চলে যাব পরবর্তী সংবাদে। লালমনিরহাটের আদিতমারিতে যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে 2 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 1 নারী যাত্রী। শনিবার সকালে উপজেলার মহিষখোঁচা বাজার আদিতমারি বাইপাস সড়কের আনসার খার পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহিষখোঁচা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আদিতমারি উপজেলা সদরের দিকে যাওয়ার পথে আনসার খার পুকুর পাড় এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে যাত্রী আতিকুল ইসলাম আতিক মারা যান। অটোরিকশার অপর যাত্রী বকুল মিয়া ও এক নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বকুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুর নেয়ার পথেই বকুল মিয়ার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় 2 ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 5 জন। শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার সাতই ইউনিয়নের কানখর্দি মাদ্রাসার সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত 11:30টার দিকে কয়েকজন মিলে কাদির এলাকা থেকে নাম কীর্তন গান শুনে অটোভ্যানে করে 7 জন বাড়ি ফিরছিলেন। পথে কানখর্দি মাদ্রাসার সামনে ফরিদপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক আলামিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কুকুর দুটো হলো মানে আসার কারণে, দৌড় দেওয়ার কারণে আপনার ভ্যানের তলে হলো মানে কুকুর পড়ছে, ভ্যানালা হলো নিয়ন্ত্রণ হারায় যায়, ট্রাকের ওই সময় ট্রাক যাচ্ছিল, ট্রাকের তলে চলে গেছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। নাহলে যেভাবে এখানে অ্যাক্সিডেন্টের নামে খুন করা হচ্ছে, এই খুন আরো বাড়তেই থাকবে। দিনাজপুর রাজবাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় একটি বিশাল আকৃতির লোহার কড়াই পাওয়া গেছে। বুধবার দিনাজপুর রাজমহলের একটি কক্ষ থেকে ধসে পড়া সুরকি সরানোর সময় বিশাল আকৃতির এই কড়াইটি পাওয়া যায়। কড়াইটি চওড়া 4 দিকে 48 ইঞ্চি গোলাকার সমতল এবং 6 থেকে 8 ইঞ্চি প্রাচীর, 2 পাশে 2টি বিশাল আকারের গোল আংটা লাগানো। পুরো কড়াইটি লোহার তৈরি। স্থানীয়রা বলছেন, কড়াইটি রাজা মহারাজাদের আমলে রান্নার কাজে ব্যবহৃত হতো। মহারাজা চলে যাওয়ার পর রাজবাড়িটি ইপিআর ক্যাম্প করা হয়েছিল। এটি তাদের রান্নার কাজে ব্যবহৃত কড়াই। আবার কারো মতে পূর্ণা উৎসবে বিশেষ আকৃতির পুরি তৈরির জন্য এই কড়াই ব্যবহার করা হতো। দিনাজপুরে শেষ রাজা জগদীশনাথ রায় বাহাদুর 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তের পর 1956 সালে দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি সবকিছু ফেলে বাংলাদেশ থেকে ভারতে চলে যান। সেই থেকে রাজবাড়িটি অযত্নে অবহেলায় পড়েছিল। দীর্ঘ এই সময়ের মধ্যে রাজবাড়ির দরজা, জানালা সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়। রাজবাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম রাজবাড়িটির পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছেন।
বুধবার পরিষ্কার করার সময় রাজমহলের একটি কক্ষ থেকে বিশাল আকৃতির কড়াইটি উদ্ধার করা হয়। তো 1.5 মাস ধরে ডিসি স্যার কাজ করতেছে এখানে, মানে সংস্কার কাজ করতে 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 একটা কড়াই এখানে পাওয়া গেছে লোহার। সম্ভবত এটা জিলাপি ভাজা কড়াই সবাই বলতেছে বা সরপুরি ভাজা কড়াই বলতেছে, এটাই আমরা দেখতেছি। এবং গতকালকে প্রায় হাজার হাজার লোক আসছে এই কড়াইটা দেখার জন্য, এটা ঐতিহাসিক মনে করে আসছে আর কি। বর্তমান দিনাজপুর জেলা প্রশাসক উনি অনেক সংস্কার কাজে হাত দিয়েছেন, তারই অংশ হিসেবে রাজবাড়িতে উনি এই সংস্কার করতেছেন। এবং এই সংস্কার করতে যে আমাদের এই কড়াইটি পাওয়া যায়, তো এটা আমাদের একটা ধারণা এই কড়াইটি অন্তত সেই রাজার আমলের 100 বছরের পুরনো একটি কড়াই। সংস্কারের কাজ চলাকালীন সময় ছাদ ধসে পড়ে ওই চুন সুরকি পড়ে ওখানটায় ওই কড়াইগুলো এগুলো ধারণা করছি পড়ে গেছিল, আর কেউ নিতে পারেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ, আহত 15, তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। প্রতিষ্ঠার 72 বছর পর প্রথম পুনর্মিলনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসেছে বিচারপতিদের মিলন মেলা। শুরু হচ্ছে ইলিশ শিকার মরশুম, মধ্যরাতে নদীতে নামবেন চাঁদপুরের জেলেরা, বড় ইলিশের সংখ্যা বৃদ্ধির আশা। বরিশালে আবাসিক এলাকায় গ্যাসের ডিপো ঝুঁকিতে স্থানীয়রা, জেলা প্রশাসন অপসারণের নির্দেশ দিলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। এবং লালমনিরহাটে অটোরিকশা উল্টে প্রাণ গেল 2 যাত্রীর, ফরিদপুরে কীর্তন শুনে বাড়ি ফেরা হলো না 2 ব্যবসায়ী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।